সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে বাসায় আছো, পড়াশোনা ঠিকমতো পড়াশোনা করতেছো। তো আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ক্লাসটি হচ্ছে আমাদের গত ক্লাসের ধারাবাহিকতায়। আজকের ক্লাসেও আমরা গত ক্লাসের ধারাবাহিকতায় আমরা মানি মার্কেট ইকুইলিব্রিয়ামের যে অর্থাৎ অর্থবাজারের যে অর্থবাজারের ভারসাম্য থেকে যে আমরা এলএম রেখা পাই, সেই এলএম রেখার বিভিন্ন রেঞ্জ বা বিভিন্ন অঞ্চল রয়েছে। সেই অঞ্চলগুলি আজকে আমরা বিভিন্ন রেঞ্জ বা বিভিন্ন আকৃতি হয় এলএম রেখার, সেই বিভিন্ন আকৃতির উপর ভিত্তি করে এলএম রেখার বিভিন্ন ধরনের রেঞ্জ থাকে। 3টা রেঞ্জ আমরা জানি, সেই রেঞ্জগুলি আমরা আজকে আলোচনা করব। তাহলে আজকে আমরা আমাদের আলোচনা পর্বেই চলে যাচ্ছি। প্রথম যে আমাদের কাছে প্রথম যে কোয়েশনটা, সেই প্রথম কোয়েশনটা তোমরা একটু লক্ষ্য করো। প্রথম কোয়েশনটা হচ্ছে শেপ অফ এলএম কার্ভ, এলএম কার্ভের আকৃতি। তাইলে এলএম কার্ভ বিভিন্ন ধরনের হতে পারে। আমরা অর্থবাজারের ভারসাম্য থেকে যে এলএম কার্ভ পেলাম এর পূর্ববর্তী যে ক্লাসে, সেই ক্লাসে এলএম কার্ভটা ছিল বাঁ থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, অর্থাৎ আফার স্লোপিং এলএম কার্ভ। কিন্তু সেই এলএম কার্ভটা বিভিন্ন পরিস্থিতিতে সেটা বিভিন্ন আকার ধারণ করে। এবার আমাদের প্রশ্ন হচ্ছে যে এলএম কার্ভ আর কোন কোন আকৃতির হতে পারে, সেটা আমরা একটু দেখে নেব। দেখো যে এখানে তোমরা লক্ষ্য করো যে সুদের হার ও অর্থের ফটকা চাহিদার সম্পর্কের উপর ভিত্তি করে এলএম রেখার বিভিন্ন আকৃতি ধারণ করে। তার মানে এলএম রেখাটা কিসের উপর নির্ভর করে? এলএম রেখার আকৃতিটা নির্ভর করে ইন্টারেস্ট রেট এবং এই যে অর্থের ফটকা চাহিদা, সেই অর্থের ফটকা চাহিদা এবং ইন্টারেস্ট রেট, এই দুইটা সম্পর্কের উপর ভিত্তি করে এলএম রেখা বিভিন্ন আকৃতির হয়ে থাকে। তো আমরা জানি ইন্টারেস্ট রেট এবং অর্থের ফটকা চাহিদাটা কি, অর্থের ফটকা চাহিদা এবং ইন্টারেস্ট রেট দুইটা হচ্ছে নেগেটিভলি রিলেটেড, সেটা আমরা জানি। যার জন্য অর্থের ফটকা চাহিদা রেখাটা কি হয়, বাঁ থেকে ডান দিকে কি হয়, নিম্নগামী হয়, ডাউনওয়ার্ড স্লোপিং হয়। আচ্ছা, তাইলে এই সুদের হার এবং এই অর্থের ফটকা চাহিদা সম্পর্কের উপর ভিত্তি করে এলএম রেখার বিভিন্ন আকৃতি ধারণ করে। অর্থের ফটকা চাহিদা যদি সুদের হারের প্রেক্ষিতে সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়, অর্থাৎ অর্থের সুদের হারের প্রেক্ষিতে অর্থের ফটকা চাহিদাটা যদি সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয়, অর্থাৎ সুদ স্থিতিস্থাপকতা শূন্য হয়, তাহলে এলএম রেখা কি হয়, এলএম রেখা লম্ব অক্ষের সমান্তরাল হয়। এলএম রেখা যখন লম্ব অক্ষের সমান্তরাল, তখন কি হয়, তখন অর্থের ফটকা চাহিদাটা সুদের হারের প্রেক্ষিতে সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয়। সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয় যখন, তখন হচ্ছে সুদের স্থিতিস্থাপকতা, তার মানে হচ্ছে সুদের স্থিতিস্থাপকতা হচ্ছে শূন্য। আর এখানে অর্থের ফটকা চাহিদাটা সুদের হারের প্রেক্ষিতে কি হচ্ছে, সম্পূর্ণ অস্থিতিস্থাপক, কোনো ধরনেরই সাড়া দেয় না। হ্যাঁ, তাহলে কি হচ্ছে, তাহলে এলএম রেখাটা কি হয়, লম্ব অক্ষের সমান্তরাল হয়। তারপর হচ্ছে কি, দ্বিতীয়ত দেখো, অর্থের ফটকা চাহিদার সুদ স্থিতিস্থাপকতা শূন্যের চেয়ে বেশি, অর্থাৎ অর্থের ফটকা চাহিদার ক্ষেত্রে সুদ স্থিতিস্থাপকতা শূন্যের চেয়ে বেশি কিন্তু অসীমের চেয়ে কম হলে এলএম রেখাটা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়। অর্থাৎ আমাদের পূর্ববর্তী ক্লাসে আমরা যে এলএম রেখা অঙ্কন করেছি, সেখানে কিন্তু অর্থের ফটকা চাহিদা এবং সুদের হারের মধ্যে যে নেগেটিভ সম্পর্ক ছিল, সেখানে কিন্তু আমরা বাঁ থেকে ডান দিকে ঊর্ধ্বগামী এলএম রেখা পেয়েছি। এই ক্ষেত্রে কি ছিল, সুদ স্থিতিস্থাপকতা, অর্থের ফটকা চাহিদার সুদ স্থিতিস্থাপকতা শূন্যের চেয়ে বেশি কিন্তু অসীমের চেয়ে কম, অর্থাৎ ইনফিনিটি শূন্যের চেয়ে বেশি কিন্তু ইনফিনিটির চেয়ে কম। সেটাই হচ্ছে কি, সেই এ ধরনের যদি হয়, তাইলে এলএম রেখা কি হয়, এলএম রেখাটা এক্ষেত্রে কি হয়, বাঁ থেকে ডানে ঊর্ধ্বগামী হয়। আবার অর্থের ফটকা চাহিদা যদি সুদের হারের প্রেক্ষিতে সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়, তাহলে কি হয়, তাহলে সেটা এলএম রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হয়। তাইলে এলএম রেখার যে লম্ব কি হয়, এলএম রেখাটা লম্ব অক্ষের সমান্তরাল হয়।
তারপর হচ্ছে এলএম রেখা বা থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। এলএম রেখাটা কি? এলএম রেখাটা হচ্ছে ভূমিয়ককে সমান্তরাল হয়। অর্থাৎ এলএম রেখার আকৃতি তাহলে সুদ এবং অর্থের ফটকা চাহিদার উপর ভিত্তি করে 3 ধরনের এলএম রেখার আমরা পাই। একটা হচ্ছে লম্ব অক্ষে সমান্তরাল বা ভার্টিক্যাল অ্যাক্সিসের সমান্তরাল এলএম রেখা, তারপর হচ্ছে কি আফার স্লোপিং এলএম রেখা, তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে হরাইজন্টাল অ্যাক্সিসের সমান্তরাল এলএম রেখা। লম্ব অক্ষে সমান্তরাল এলএম রেখা, বা থেকে ডান দিকে ঊর্ধ্বগামী এলএম রেখা, আর হচ্ছে কি ভূমি অক্ষে সমান্তরাল এলএম রেখা। কিসের উপর ভিত্তি করে পাওয়া যায়? সুদের হার ও অর্থের ফটকা চাহিদার উপর ভিত্তি করে। অর্থাৎ সুদের হারের প্রেক্ষিতে অর্থের ফটকা চাহিদাটা যদি সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয় তাহলে এলএম রেখাটা লম্ব অক্ষে সমান্তরাল হয়। আবার সুদের হারের প্রেক্ষিতে অর্থের ফটকা চাহিদা যদি সম্পূর্ণ স্থিতিস্থাপক হয় তাহলে হয় কি এলএম রেখাটা ভূমি অক্ষে সমান্তরাল। আবার সুদের হারের প্রেক্ষিতে অর্থের ফটকা চাহিদাটা যদি সুদ স্থিতিস্থাপকতা শূন্যের চেয়ে বেশি কিন্তু ইনফিনিটির চেয়ে কম হয়, এক্ষেত্রে এলএম রেখাটা কি হয়? বা থেকে ডান দিকে আফার স্লোপিং এলএম রেখা পাওয়া যায়। তাহলে দেখো এখানে তিন ধরনের এলএম রেখা আমি অঙ্কন করেছি তোমাদের জন্য। দেখো এখানে প্রথমত হচ্ছে কি ভূমি অক্ষে সমান্তরাল এলএম রেখা। এলএম রেখা কিসের মধ্যে সম্পর্ক দেখায়? আমরা এর আগের ক্লাসেও দেখে আসছি, সুদের হার এবং জাতীয় আয়ের সম্পর্কের ভিত্তিতে সুদের হার এবং জাতীয় আয়ের মধ্যে এলএম রেখা সম্পর্ক দেখায়। এলএম রেখাটা অর্থাৎ একটা নির্দিষ্ট সুদের হারে একটা নির্দিষ্ট জাতীয় আয়ে এলএম রেখাটা অর্থের যোগান এবং অর্থের চাহিদা এবং অর্থের যোগানের সমতা নির্দেশ করে, অর্থবাজারের ভারসাম্য অবস্থা দেখায়। আচ্ছা, তাইলে সুদের হারের প্রেক্ষিতে কি হয়? সুদের হারের প্রেক্ষিতে অর্থের ফটকা চাহিদাটা আমরা জানি অর্থের যে চাহিদাটা, সেই অর্থের চাহিদাটা লেনদেনজনিত চাহিদা এবং অর্থের ফটকা চাহিদা এই দুইটার যোগফল। তাইলে কি হচ্ছে? সুদের হারটা অর্থের ফটকা চাহিদার সাথে জড়িত। অর্থের ফটকা চাহিদাটা যদি সুদের হারের প্রেক্ষিতে কি হয়? সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়, তাহলে এলএম রেখাটা কি হয়? ভার্টিক্যাল অ্যাক্সিসের সমান্তরাল অর্থাৎ ভূমি অক্ষে সমান্তরাল হয়। 2 নম্বর চিত্র দেখো এখানে, এটা হচ্ছে কি এখানে সুদের হারের প্রেক্ষিতে অর্থের ফটকা চাহিদাটা অর্থাৎ অর্থের ফটকা চাহিদাটা সুদের হারটা যখন শূন্যের চেয়ে বেশি কিন্তু ইনফিনিটির চেয়ে কম অর্থাৎ অসীমের চেয়ে কম, তখন কি হয়? তখন এলএম রেখাটা এই আফার স্লোপিং হয়, বা থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। তারপর 3 নম্বর দেখো, 3 নম্বরটা হচ্ছে সুদের হারের প্রেক্ষিতে অর্থের ফটকা চাহিদা যদি সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয় তাইলে কি হয়? এলএম রেখাটা লম্ব অক্ষের বা ভার্টিক্যাল অ্যাক্সিসের সমান্তরাল হয়। তাইলে আমরা তিনটা পর্যায় পাওয়া গেল, তিন ধরনের আকৃতি এলএম রেখার আকৃতি আমরা পেলাম। সেই এলএম রেখার 3 ধরনের এলএম রেখার আকৃতির উপর ভিত্তি করে এলএম রেখার 3টি অঞ্চল পাওয়া যায় বা 3টা রেঞ্জ পাওয়া যায়। সেই 3টা রেঞ্জ এখন আমরা আলোচনা করব। আমাদের এখনকার প্রশ্ন হচ্ছে যে এলএম রেখার বিভিন্ন অঞ্চল ব্যাখ্যা করো। মানে এলএম রেখার বিভিন্ন অঞ্চল ব্যাখ্যা করো। এলএম রেখার মধ্যে 3টা অংশ পাওয়া যায়। একটা হচ্ছে ভূমি অক্ষে সমান্তরাল, একটা হচ্ছে বা থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, আর একটা হচ্ছে লম্ব অক্ষে সমান্তরাল। এই 3টা অঞ্চলে এলএম রেখাটাকে ভাগ করা যায়। কিসের উপর ভিত্তি করে? সুদের হার এবং অর্থের ফটকা চাহিদার উপর ভিত্তি করে আমরা 3 ধরনের এলএম রেখা পাই। সেই 3 ধরনের এলএম রেখার উপর ভিত্তি করে এলএম রেখার 3টা অঞ্চল পাওয়া যায়। তাইলে এখনকার প্রশ্ন হচ্ছে এলএম রেখার বিভিন্ন অঞ্চল ব্যাখ্যা করো। আনসার দেখো, আমি এখানে তোমাদের জন্য আনসারটা লিখে নিয়েছি, তারপর আমি তোমাদেরকে এই প্রশ্নটা বুঝিয়ে দিচ্ছি যে ডিফারেন্ট রেঞ্জেস অফ এলএম কার্ভ, অর্থাৎ এলএম কার্ভের বিভিন্ন অঞ্চল। সুদের হার কি? আই, ইন্টারেস্ট রেট, অ্যান্ড অর্থের ফটকা চাহিদা, এটাকে L2 দ্বারা আমরা প্রকাশ করি। অর্থের ফটকা চাহিদা এবং ইন্টারেস্ট রেটের সুদের হার এবং অর্থের ফটকা চাহিদার সম্পর্কের উপর ভিত্তি করে এলএম রেখা বিভিন্ন আকৃতি ধারণ করে। অর্থাৎ অর্থের ফটকা চাহিদা রেখার ঢাল বা সুদ স্থিতিস্থাপকতার উপর এলএম রেখার আকৃতি নির্ভর করে। তাহলে অর্থের ফটকা চাহিদার ঢাল কি দেখায়? সুদের স্থিতিস্থাপকতা দেখায়। তাহলে অর্থের ফটকা চাহিদা রেখার ঢাল বা সুদ স্থিতিস্থাপকতার উপর এলএম রেখার আকৃতি নির্ভর করে। যেমন
L2 রেখা, L2 রেখা মানে কি? অর্থের ফটকা চাহিদা রেখা। L2 মানে হচ্ছে অর্থের ফটকা চাহিদা রেখা। L2 রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হলে তথা অর্থের সুস্থিতিস্থাপকতাটা তখন কি হয়? শূন্যের চেয়ে বেশি, আবার অসীমের চেয়ে কম। অর্থাৎ এই শূন্যের চেয়ে, এটা রেঞ্জ হচ্ছে শূন্যের চেয়ে বেশি। অর্থের ফটকা চাহিদাটা তখন কি হয়? অর্থের ফটকা চাহিদার ঢাল, অর্থের ফটকা চাহিদার ঢাল বা সুদ স্থিতিস্থাপকতাটা যখন শূন্যের চেয়ে বেশি কিন্তু ইনফিনিটির চেয়ে কম, তখন কি হয়? LM রেখাটা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়। 2 নম্বর হচ্ছে L2 রেখা। L2 বললেই আমরা বুঝবো অর্থের ফটকা চাহিদা রেখা। অর্থের এই L2 রেখা ভূমিয়ককে সমান্তরাল হলে, অর্থতা অর্থের সুদ স্থিতিস্থাপকতা যখন অসীম হয়, অসীম হলে LM রেখাটা ভূমিয়ককে সমান্তরাল হয়। অর্থাৎ অর্থের সুদের হারের প্রেক্ষিতে অর্থের ফটকা চাহিদাটা যখন কি হয়? সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়। অর্থাৎ সুদের স্থিতিস্থাপকতাটা তখন কি হয়? ইনফিনিটি হয়। অর্থাৎ অর্থের ফটকা চাহিদার ঢাল বা সুদ স্থিতিস্থাপকতা যখন ইনফিনিটি হয়, তখন হচ্ছে LM রেখাটা ভূমিয়ককে সমান্তরাল হয়। 3 নাম্বার হচ্ছে সেই অর্থের ফটকা চাহিদা রেখা বা L2 রেখা লম্বককে সমান্তরাল হলে, অর্থাৎ অর্থের ফটকা চাহিদা যদি সুদের হারের প্রেক্ষিতে সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয়, অর্থাৎ তখন সুস্থিতিস্থাপকতা শূন্য। অর্থাৎ অর্থের ফটকা চাহিদা রেখার ঢাল বা সুদ স্থিতিস্থাপকতা যখন শূন্য, তখন হচ্ছে LM রেখা লম্বককে সমান্তরাল। তাহলে LM রেখার এই 3 ধরনের আকৃতির উপর ভিত্তি করে 3 ধরনের অঞ্চল পাওয়া যায়। এখানে 3টা অঞ্চল দেখো তোমাদের জন্য, আমি এখানে একটা চিত্র এঁকে নিয়েছি। সেই চিত্রের মধ্যে দেখো আমি অঞ্চলগুলি তোমাদের জন্য ব্যাখ্যা করেছি। এখানে চিত্রের মধ্যে দেখো, আমরা 3টা অঞ্চল পেলাম। তাহলে 3টা অঞ্চলের মধ্যে 3টা অঞ্চলের হচ্ছে 3টা নাম, 3টা অঞ্চল যেটা ভূমিয়ককে সমান্তরাল LM রেখা, ভূমিয়ককে সমান্তরাল যে LM রেখাটা, সেই অঞ্চলের নাম হচ্ছে কেনশিয়ান অঞ্চল। তারপর হচ্ছে বা থেকে ডান দিকে ঊর্ধ্বগামী যে জায়গাটা LM রেখার, সেই LM রেখায় সেই জায়গাটা হচ্ছে ইন্টারমিডিয়েট রেঞ্জ বা মধ্যবর্তী অঞ্চল, অথবা এই অঞ্চলটাকে হিগস হ্যানসেনের অঞ্চল বলা হয়। তারপর হচ্ছে LM রেখার যে অংশটা উপরের লম্বককে সমান্তরাল, সেই অংশটা হচ্ছে ক্লাসিক্যাল রেঞ্জ। তাইলে আমরা দেখো এখানে 3টা অঞ্চল, একটা হচ্ছে এক্সট্রিম কেনশিয়ান অঞ্চল, তারপর হচ্ছে ইন্টারমিডিয়েট অঞ্চল বা হিগস হ্যানসেন অঞ্চল, তারপর হচ্ছে এক্সট্রিম ক্লাসিক্যাল অঞ্চল। এই 3টা অঞ্চলে LM রেখার মধ্যে 3টা অঞ্চল পাওয়া যায়। সেই 3টা অঞ্চল, এখন আমরা সেই 3টা অঞ্চল ব্যাখ্যা করব। প্রথম যে জায়গাটা, সেটা কি? প্রথম জায়গা আমরা কিন্তু প্রথম এই আজকের ক্লাসের প্রথম স্লাইডের দিকে আমরা LM রেখার শেপ কিন্তু বর্ণনা করে আসছি। তারপর হচ্ছে LM রেখার বিভিন্ন রেঞ্জ যখন বর্ণনা করব, তখনও কিন্তু আমরা প্রাথমিক ধারণা নিয়েছি যে সুদের হার এবং কি হয়, সুদের হার এবং অর্থের ফটকা চাহিদার উপর ভিত্তি করে কিভাবে LM রেখাটা 3 ধরনের হয়ে থাকে। প্রথম অংশে দেখো A থেকে B পর্যন্ত LM রেখাটা হচ্ছে কি? A থেকে B পর্যন্ত LM রেখাটা হচ্ছে ভূমিয়ককে সমান্তরাল। এই অঞ্চলটাকে বলা হয় কেনশিয়ান অঞ্চল। কেন কেনশিয়ান অঞ্চল? আমরা জানি সুদের হারের উপর সুদের হার এবং অর্থের ফটকা চাহিদাটা কি সম্পর্কযুক্ত। অর্থাৎ সুদের হারের সাথে অর্থের ফটকা চাহিদাটার নেগেটিভ সম্পর্ক। আমরা জানি সুদের হারের সাথে অর্থের ফটকা চাহিদা, যাকে L2 দ্বারা প্রকাশ করা হয়, সেই L2 এবং এই ইন্টারেস্ট রেট কি নেগেটিভলি রিলেটেড। কিন্তু সুদের হার যখন কমতে থাকে, অর্থাৎ সুদের হার কমতে কমতে একটা নির্দিষ্ট লেভেলে গিয়ে সুদের হার তখন কমতে পারে না। সেই অবস্থাটাতে কি হয়? সেই অবস্থাটাতে কি দেখা যায়? সেই অবস্থাটাকে বলা হয় থাকে লিকুইডিটি ট্র্যাপ। প্রথম যে অবস্থাটা, সেই অবস্থাটাকে বলা হয় থাকে লিকুইডিটি ট্র্যাপ বা তারল্য ফাঁদ। অর্থাৎ অর্থবাজারে কি হয়? অর্থবাজারে তারল্য ফাঁদ দেখা দেয়। অর্থাৎ সুদের হার কমতে কমতে নিচের দিকে নামতে এমন একটা লেভেলে যায়, যেখানে গিয়ে সে আর কি করে, এর নিচে আর নামতে পারে না, এর নিচে নামা অসম্ভব। সুদের হার
নিচের দিকে সুদের হারটা কি হয়, সুদের হার আর কি একটা নির্দিষ্ট লেভেলের পর সুদের হার যখন কমে আমরা জানি অর্থের ফটকা চাহিদা বাড়ে, সুদের হার যখন বাড়ে অর্থের ফটকা চাহিদাটা কমে। কিন্তু সুদের হারটা কমতে কমতে একটা নির্দিষ্ট লেভেলে যখন যায় তখন সুদের হার আর নিচের দিকে নামতে পারে না, অর্থাৎ নামাটা সম্ভব না। তখন হয়তো কি হবে, তখন হয়তো অর্থনীতির যে বিভিন্ন কর্মকাণ্ড সেগুলোর মধ্যে স্টেবিলিটি দেখা দেবে। তখন সেই অঞ্চলটাতে কি হয়, এলএম রেখাটা কি হয়, তখন সেই অঞ্চলটাকে বলা হয় থেকে লিকুইডিটি ট্র্যাপ। সেই লিকুইডিটি ট্র্যাপে এসে দেখা যায় এলএম রেখাটা কি হয়, এলএম রেখাটা সেই ভূমি অক্ষের সমান্তরাল হয়। কাজেই অর্থের ফটকা চাহিদা তখন কি হয়, অর্থের ফটকা চাহিদাটা তখন ইনফিনিট হয়, সম্পূর্ণ স্থিতিস্থাপক। অর্থাৎ সুদের হারের প্রেক্ষিতে আমরা জানি সুদের হারের সাথে অর্থের ফটকা চাহিদার নেগেটিভ রিলেশন, কিন্তু সুদের হার কমলে অর্থের ফটকা চাহিদা বাড়ে সেটা আমরা জানি। কিন্তু সুদের হার নিচে কমতে কমতে এমন একটা লেভেলে যায় যেখানে গিয়ে আর নিচের দিকে নামা সম্ভব না, সেই জায়গাটাতে কি হয়, অর্থের ফটকা চাহিদাটা সম্পূর্ণ অর্থের ফটকা চাহিদার ঢাল বা তার সুদ স্থিতিস্থাপকতাটা কি হয়, তা সেখানে সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়, অর্থাৎ ইনফিনিট হয়। সেই জায়গাটাকে বলে, সেই জায়গাটাতে দেখা দেয় কি লিকুইডিটি ট্র্যাপ দেখা দেয়। সেই অর্থের ফটকা চাহিদাটা তখন কি হয়, অর্থের ফটকা চাহিদাটা রেখাটা তখন ভূমি অক্ষের সমান্তরাল হয়ে যায়। সেই জন্য কি হয়, এলএম রেখাটাও ভূমি অক্ষের সমান্তরাল হয়। তাহলে আমরা নিশ্চয়ই প্রথম যে আর লিকুইডিটি ট্র্যাপের যে ধারণাটা সেটা কি কেইন্সের ধারণা, সেই জন্য এই অঞ্চলটাকে বলা হয় এলএম রেখার এই ভূমি অক্ষের সমান্তরাল যে জায়গাটা সেই জায়গাটাকে বলা হয় কেনশিয়ান অঞ্চল। কেইন্স কি বলেছেন, কেইন্স বলছেন যে সুদের হারের সাথে অর্থের ফটকা চাহিদার সম্পর্ক আমরা জানি নেগেটিভ, কিন্তু সুদের হার একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত যখন কমে, নির্দিষ্ট লেভেল সুদের হার যখন কমতে থাকে আস্তে আস্তে কমে, কিন্তু কমার ফলে এলএম কি হয়, অর্থের ফটকা চাহিদার রেখাটা নিচে বেড়ে যায়, যার ফলে অর্থের ফটকা চাহিদার রেখাটা নিচের দিকে নামে, কিন্তু একটা নির্দিষ্ট লেভেলের পর সুদের হারটা আর কমতে পারে না। তখন অর্থাৎ এর নিচে একটা নির্দিষ্ট লেভেলের নিচে আর সুদের হার নিচে নামা সম্ভব না, সেই জায়গায় কি হয়, অর্থের ফটকা চাহিদাটা সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়ে যায়, অর্থাৎ অর্থের সুদ ফটকা চাহিদার ঢাল বা সুদ স্থিতিস্থাপকতাটা তখন ইনফিনিট হয়। সেই জায়গাতে কি হয়, অর্থের ফটকা চাহিদা রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হয়ে যায় বলে এলএম রেখাটাও ভূমি অক্ষের সমান্তরাল হয়। সেখানে কি দেখা দেয়, লিকুইডিটি ট্র্যাপ দেখা দেয়। সেই অঞ্চলটাই, যে অঞ্চলটা এলএম রেখার ভূমি অক্ষের সমান্তরাল, সেই অঞ্চলটা সেই লিকুইডিটি ট্র্যাপের ধারণা কে দিয়েছিলেন, কেইনশিয়ান। ওনার নামানুসারে সেই ভূমি অক্ষের সমান্তরাল যে এলএম রেখার যে অঞ্চল, সেই অঞ্চলটার নাম হচ্ছে কেইনশিয়ান অঞ্চল। এরপরে দেখো এলএম রেখাটা দেখো ভূমি অক্ষের সমান্তরাল হয়। তারপরে দেখো বি থেকে আমরা যদি এখানে যাই, বি বিন্দু থেকে শুরু করে আমরা যদি এই পর্যন্ত যাই, তাহলে এই অংশ দেখো এসে এই যে অংশটা, এই যে এতটুকু অংশটা, এই অংশে দেখো এলএম কারবার বা থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। এইখানেও এসে এটাকে বলা হয় মধ্যবর্তী অঞ্চল, ইন্টারমিডিয়েট রেঞ্জ বা হিক্স হ্যানসেন। এই অঞ্চলটাকে বলা হয় ইন্টারমিডিয়েট রেঞ্জ বা হিক্স এবং হ্যানসেনের অঞ্চল। এইখানে এসে হিক্স বলেন যে আমরা কি দেখলাম, আমরা দেখলাম সুদের হারের সাথে কি এলএম রেখার অর্থের ফটকা চাহিদার সম্পর্ক, অর্থাৎ সুদ স্থিতিস্থাপকতাটা যখন শূন্যের চেয়ে বেশি কিন্তু অসীমের চেয়ে কম, অর্থাৎ অর্থের ফটকা চাহিদার ঢাল বা সুদ স্থিতিস্থাপকতাটা যখন শূন্যের চেয়ে বেশি কিন্তু ইনফিনিটির চেয়ে কম, তখন কি হয়, অর্থের ফটকা চাহিদা রেখাটাও ফটকা চাহিদার সুদ স্থিতিস্থাপকতাটা কি হয়, তখন আমরা জানি সাধারণত হচ্ছে ইন্টারেস্ট, আমি আবার বলছি, সাধারণত ইন্টারেস্ট রেটের সাথে অর্থের ফটকা চাহিদার সম্পর্ক হচ্ছে কি নেগেটিভ সম্পর্ক। আচ্ছা, তাইলে সুদের হার অর্থাৎ যে এলাকাটায় দেখা যায় মধ্যবর্তী অঞ্চলে সুদের হার পরিবর্তে ফটকা চাহিদা রেখাটা ডান দিকে কি হয়, অর্থের ফটকা চাহিদা রেখাটা যখন ডান দিকে নিম্নগামী হয়, অর্থের ফটকা চাহিদাটা সুদের হারের সাথে অর্থের ফটকা চাহিদার সম্পর্ক হচ্ছে নেগেটিভ।
তখন কিন্তু যখন নেগেটিভ থাকে তখন সুদের হার যখন বাড়ে অর্থের ফটকা চাহিদা তখন কমে, সুদের হার যখন কমে তখন অর্থের ফটকা চাহিদাটা কি হয়, বেড়ে যায়। অর্থাৎ সুদের হার এবং অর্থের ফটকা চাহিদার সম্পর্ক হচ্ছে নেগেটিভ সম্পর্ক। তখন অর্থের ফটকা চাহিদার রেখাটা কি হয়, বাঁ থেকে ডান দিকে, বাঁ থেকে এরকম L2 রেখাটা বাঁ থেকে ডান দিকে নিম্নগামী হয়। সেই বাঁ থেকে ডান দিকে নিম্নগামী হওয়ার ফলে কি হয়, সেখানে দেখা যায় যে সুদের হারের প্রেক্ষিতে অর্থের ফটকা চাহিদাটা কি হয়, সেখানে ফটকা চাহিদার ঢাল বা সুদ স্থিতিস্থাপকতাটা সেখানে দেখা যায় শূন্যের চেয়ে বেশি কিন্তু ইনফিনিটির চেয়ে কম হয়। সেই জায়গা দেখা যায় LM রেখাটা বাঁ থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। সেই জায়গায় সেই জায়গাটাকে বলা হয় তাকে মধ্যবর্তী অঞ্চল বা হিগস হ্যানসেনের অঞ্চল। তারপরের অংশ দেখো, এখানের পরেই দেখো এই জায়গাটাতে এই যে ডিবি, এখান থেকে যদি আমরা উপরের দিকে যাই তাহলে এই জায়গাটা দেখবা যে LM রেখাটা হচ্ছে, এটা কি এই এ থেকে শুরু করে এই ডি পর্যন্ত যে পুরা রেখাটা সেটা হচ্ছে LM রেখা। এই অংশটা হচ্ছে ভূমি অক্ষের সমান্তরাল, এটা হচ্ছে বাঁ থেকে ডান দিকে ঊর্ধ্বগামী। তারপর এই অংশটা দেখো, এই যে অঞ্চলটা সেকেন্ড ব্রেকেট দিয়ে আমি যে জায়গাটা দেখালাম এতটুক, এইখান থেকে এতটুক জায়গা, এটা হচ্ছে লম্ব অক্ষের সমান্তরাল। এখানে এসে কি হয়, এই জায়গাটাকে আমরা এখানে দেখো, এই জায়গাটা হচ্ছে LM রেখাটা যখন লম্ব অক্ষের সমান্তরাল, সেটা কোন অঞ্চল, সেটা হচ্ছে ক্লাসিক্যাল অঞ্চল। সেখানে ক্লাসিক্যালদের মতে হচ্ছে অর্থের ফটকা চাহিদাটা সুদের হারের উপর নয়, সেটা নির্ভর করে কিসের উপর, আয়ের উপর নির্ভরশীল। ক্লাসিক্যালদের মতে হচ্ছে অর্থের ফটকা চাহিদা আয়ের উপর নির্ভরশীল, সেটা সুদের হারের উপর নির্ভরশীল নয়। সেক্ষেত্রে অর্থের ফটকা চাহিদা সুস্থিতিস্থাপকতা কি হয়, শূন্য হয়। অর্থাৎ সুদের হার বাড়ুক বা কমুক, অর্থের ফটকা চাহিদা কোনো ধরনের রেসপন্স করে না। এটা কাদের মতামত, সেটা হচ্ছে ক্লাসিক্যালদের মতে হচ্ছে অর্থের ফটকা চাহিদা আয়ের উপর নির্ভরশীল, সেটা সুদের হারের উপর নির্ভরশীল নয়। কাজেই সুদের হারের যত ধরনের পরিবর্তনই হোক না কেন, সেখানে অর্থের ফটকা চাহিদার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয়, অর্থাৎ সুদ স্থিতিস্থাপকতাটা শূন্য হয়। সেই জায়গাতে এসে কি হয়, অর্থের ফটকা চাহিদা রেখাটা লম্ব অক্ষের সমান্তরাল হয়, যার জন্য LM রেখাটাও লম্ব অক্ষের বা এই যে ভার্টিক্যাল এক্সিস বা লম্ব অক্ষ এর সমান্তরাল হয়। তাইলে এই যে জায়গাটা লম্ব অক্ষের সমান্তরাল, যে জায়গাটা LM রেখার, সেই জায়গাটাকে বলা হয় থাকে ক্লাসিক্যাল রেঞ্জ। তাইলে আমাদের A থেকে B পর্যন্ত যে জায়গাটা ভূমি অক্ষের সমান্তরাল, সেটা হচ্ছে কেনশিয়ান রেঞ্জ। তারপর হচ্ছে B থেকে যে এই যে সেকেন্ড ব্রেকেট দিয়ে যে জায়গাটা এতটুক জায়গা, যে LM রেখাটা যে আফার স্লোপিং, সেই জায়গাটা হচ্ছে ইন্টারমিডিয়েট রেঞ্জ বা হিগস হ্যানসেন রেঞ্জ। তারপর হচ্ছে এই জায়গা থেকে এতটুক যে জায়গা উপরের দিকে উঠলো, যেটা লম্ব অক্ষের সমান্তরাল, এই জায়গাটা হচ্ছে ক্লাসিক্যাল রেঞ্জ। তাইলে আমাদের LM রেখার যে তিন ধরনের LM রেখার যে তিনটা অঞ্চল রয়েছে, সেই তিনটা অঞ্চল আমরা আজকে আলোচনা করলাম। সেই আলোচনা থেকে আমি আমার ধারণা যে তোমরা LM রেখার যদি অঞ্চল ব্যাখ্যা করো, পরীক্ষায় আসে, তাহলে তোমরা তিনটা অঞ্চল ব্যাখ্যা করতে পারবে। যে LM রেখার হচ্ছে তিনটা অঞ্চল, একটা হচ্ছে কেনশিয়ান অঞ্চল, আমি আবার বলছি, একটা হচ্ছে কেনশিয়ান অঞ্চল A থেকে B, অর্থাৎ ভূমি অক্ষের সমান্তরাল যে জায়গাটা LM রেখা, সেটা হচ্ছে কেনশিয়ান অঞ্চল। তারপর হচ্ছে ঊর্ধ্বগামী যে জায়গাটা LM রেখার, যে জায়গাটা বাঁ থেকে ডান দিকে ঊর্ধ্বগামী, সেই জায়গাটা হচ্ছে ইন্টারমিডিয়েট রেঞ্জ বা হিগস হ্যানসেন অঞ্চল। আবার LM রেখার যে অংশটা লম্ব অক্ষের সমান্তরাল, সেই জায়গাটা হচ্ছে ক্লাসিক্যাল রেঞ্জ। ভূমি অক্ষের সমান্তরাল যে জায়গাটা, এটা কেনশিয়ান রেঞ্জ এই কারণে, কারণ কেন্সের মতে কি হয়, সুদের হারের সাথে হচ্ছে অর্থের ফটকা চাহিদার সম্পর্ক নেগেটিভ। তখন কি হয়, অর্থের ফটকা চাহিদা রেখাটা বাঁ থেকে, অর্থের ফটকা চাহিদা রেখাটার সাথে নেগেটিভ সম্পর্ক, কিন্তু সুদের হার কমতে কমতে একটা নির্দিষ্ট লেভেলের পর সুদের হার কি আর নিচের দিকে নামতে পারে না। তখন কি হয়, অর্থের ফটকা চাহিদাটা কি হয়, তখন সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়। অর্থের ফটকা চাহিদা সম্পূর্ণ স্থিতিস্থাপক হয়, অর্থাৎ সেখানে লিকুইডিটি ট্র্যাপ দেখা দেয়, যেটাকে তারল্য ফাঁদ বলে। অর্থাৎ একটা নির্দিষ্ট সুদের হার একটা নির্দিষ্ট লেভেলের নিচে নামতে পারে না, তখন অর্থের ফটকা চাহিদাটা সম্পূর্ণ স্থিতিস্থাপক বা সুস্থিতিস্থাপকতাটা অসীম হয়। তখন
কি হয়, তখন দেখা যায় যে অর্থের ফটকা চাহিদার রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হয়, যার জন্য এলএম রেখাটাও ভূমি অক্ষের সমান্তরাল হয়। আর এই ধারণাটা কেইন্সের বলি, এই ভূমি অক্ষের সমান্তরাল এলএম রেখাটাকে বলা হয় কেইনশিয়ান অঞ্চল। তারপরে যখন এলএম রেখার যে জায়গাটা বা থেকে ডান দিকে নিম্নগামী, সেটা কিসের উপর ভিত্তি করে? ইন্টারেস্ট রেট এবং অর্থের ফটকা চাহিদা রেখার মধ্যে যখন নেগেটিভ সম্পর্ক, তখন অর্থের ফটকা চাহিদা রেখাটা বা থেকে কি হয়, ডান দিকে নিম্নগামী হয়। তখন কি হয়, তখন অর্থের ফটকা চাহিদার ঢাল বা সুদ স্থিতিস্থাপকতাটা এই বি থেকে এতটুক জায়গার মধ্যে অর্থের ফটকা চাহিদার ঢাল বা সুদ স্থিতিস্থাপকতাটা শূন্যের চেয়ে বেশি হয়, আবার ইনফিনিটির চেয়ে বা অসীমের চেয়ে কম হয়। যার জন্য কি হয়, অর্থের ফটকা চাহিদা রেখাটা বা থেকে ডান দিকে নিম্নগামী হয়, আর এখানে এলএম রেখাটা কি হয়, বা থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। তারপরে এই এতটুক অঞ্চলকে বলা হয় মধ্যবর্তী অঞ্চল বা হিগস এবং হ্যানসেনের অঞ্চল, এই অংশটা। তারপর হচ্ছে যে এলএম রেখাটার যে অংশটুকু লম্বককে সমান্তরাল, সেই লম্বককে সমান্তরাল যে জায়গাটা, সেটা কিসের জন্য? সেটা হচ্ছে ইন্টারেস্ট রেটের প্রেক্ষিতে অর্থের ফটকা চাহিদা কোনো ধরনের রেসপন্স করে না, অর্থাৎ এই অঞ্চলটাকে বলা হয় ক্লাসিক্যাল রেঞ্জ। এবং ক্লাসিক্যালদের মতে অর্থের ফটকা চাহিদাটা সুদের উপর নির্ভরশীল নয়, সেটা আয়ের উপর নির্ভরশীল। এই ক্ষেত্রে সুদের হার যত ধরনেরই পরিবর্তন হোক না কেন, অর্থের ফটকা চাহিদার কোনো রেসপন্স করে না। অর্থাৎ অর্থের ফটকা চাহিদার এই ক্ষেত্রে কি হয়, অর্থের ফটকা চাহিদাটা কি হয়, চাহিদার সুদটা তখন, সুদ স্থিতিস্থাপকতাটা তখন সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয়। অর্থাৎ সুস্থিতিস্থাপকতা সম্পূর্ণ অস্থিতিস্থাপক, বা অর্থের ফটকা চাহিদাটা কি হয় তখন সম্পূর্ণ অস্থিতিস্থাপক বা সুদ স্থিতিস্থাপকতা শূন্য শূন্য হয়। অর্থাৎ এলএম রেখার যে অংশটুকু লম্বককে সমান্তরাল, সেই অংশটুকুতে অর্থের ফটকা চাহিদার সুদ কি হয়, সম্পূর্ণ কি হয়, অর্থের সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয়, বা সুদ স্থিতিস্থাপকতাটা শূন্য হয়। এই লম্বককে সমান্তরাল অংশে এসে সম্পূর্ণ অস্থিতিস্থাপক অংশ বা সুদ স্থিতিস্থাপকতা শূন্যের সমান হয়, যার জন্য এলএম রেখাটা, অর্থের ফটকা চাহিদা রেখাটাও কিন্তু তখন লম্বককে সমান্তরাল হয়, যার জন্য এলএম রেখাটাও লম্বককে সমান্তরাল হয়। তার মানে এ বি অঞ্চলে হচ্ছে অর্থের ফটকা চাহিদা সুস্থিতিস্থাপকতা ইনফিনিটি, আর এখানে হচ্ছে এই বি থেকে এতটুক জায়গায় মধ্যবর্তী অঞ্চলে হচ্ছে অর্থের ফটকা চাহিদা সুদ স্থিতিস্থাপকতা শূন্যের চেয়ে বেশি কিন্তু অসীমের চেয়ে কম। আবার এই অংশ থেকে উপরের যে লম্বককে সমান্তরাল অংশে এসে অর্থের ফটকা চাহিদা সুদ স্থিতিস্থাপকতা শূন্যের সমান হয়, অর্থাৎ সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয়। তাইলে তিনটা অঞ্চল আমরা ব্যাখ্যা করলাম। একটা হচ্ছে কেনশিয়ান অঞ্চল, যেটাকে এক্সট্রিম কেনশিয়ান অঞ্চল বলে। তারপর হচ্ছে মধ্যবর্তী অঞ্চল বা হিগস এবং হ্যানসেনের অঞ্চল, মধ্যবর্তী অঞ্চলটা। তারপরে লম্ব অক্ষের সমান্তরাল অংশকে বলা হয় থাকে এক্সট্রিম ক্লাসিক্যাল রেঞ্জ বা চরম ক্লাসিক্যাল অঞ্চল। তাইলে এলএম রেখার যে তিনটা অঞ্চল, সেটা আমরা ব্যাখ্যা করেছি। এখানে দেখো, আমি এলএম রেখার যে তিনটা অঞ্চল, সেই তিনটা অঞ্চলের বর্ণনা আমি এখানে তোমাদের জন্য, আমি যে এতক্ষণ গ্রাফের মধ্যে যে বর্ণনা করলাম, সেটা তোমাদের জন্য আমি লিখে দিয়েছি, যাতে তোমরা এই ক্লাসটি দেখলে যাতে তোমরা এটা লিখে খাতায় লিখে নিয়ে ভালোভাবে বুঝে পড়তে পারো। অর্থাৎ যে কেনশিয়ান অঞ্চল, সেই কেনশিয়ান অঞ্চলে দেখো অর্থের চাহিদা, অর্থাৎ অর্থের ফটকা চাহিদা, এটা অর্থের চাহিদার সুদ স্থিতিস্থাপকতা, অর্থাৎ অর্থের ফটকা চাহিদার সুদ স্থিতিস্থাপকতাটা যে অঞ্চলে অসীম হয়, সেখানে অর্থবাজারে কি তারল্যফাত দেখা দেয় বা লিকুইডিটি ট্র্যাপ দেখা দেয়। এই অবস্থায় এলএম রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হয়। তাই ভূমি অক্ষের সমান্তরাল অংশটাকে কি হয়, কেইন্সের অঞ্চল বলা হয়। তারপরে 2 নম্বরটা হচ্ছে যেখানে অর্থের ফটকা চাহিদা রেখা বা থেকে ডান দিকে নিম্নগামী হলে, এই ধারণার উপর ভিত্তি করে হিগস হ্যানসেন অর্থবাজারে ভারসাম্য থেকে এলএম রেখা অঙ্কন করেন, যা বাম দিক থেকে ডানে ঊর্ধ্বগামী হয়। এলএমের এই অংশটিকে মধ্যবর্তী অঞ্চল বলা হয়। এই অঞ্চলে সুদ স্থিতিস্থাপকতাটা কি হয়, শূন্যের চেয়ে বেশি কিন্তু ইনফিনিটির চেয়ে কম হয়, যেটা মধ্যবর্তী অঞ্চল। তারপরে হচ্ছে ক্লাসিক্যাল রেঞ্জ, যেটা হচ্ছে ভার্টিক্যাল এক্সিসের যেটা সমান্তরাল বা লম্ব অক্ষে সমান্তরাল যে অংশটা, সেই অংশ হচ্ছে ক্লাসিক্যালের মধ্যে হচ্ছে অর্থের ফটকা চাহিদা মানে L2 আয়ের উপর নির্ভর করে, সেটা সুদের হারের উপর নয়।
এটা এই বানানটা তোমরা ঠিক করে নিবে। এটা হচ্ছে সুদের হার অর্থাৎ ইন্টারেস্ট রেট, সুদের সুদের হারের উপর নয়। এই ক্ষেত্রে অর্থের ফটকা চাহিদা সুস্থিতিস্থাপকতা কি হয়? শূন্য বা সম্পূর্ণ অস্থিতিস্থাপক। যেহেতু সেটা আয়ের উপর নির্ভরশীল, কাজেই সুদের উপর নয়, কাজেই সুদের যে কোনো ধরনের পরিবর্তনে এই অর্থের ফটকা চাহিদা কোনো ধরনের রেসপন্স করবে না। এই ক্ষেত্রে অর্থের ফটকা চাহিদা সুস্থিতিস্থাপকতাটা শূন্য হবে বা সম্পূর্ণ অস্থিতিস্থাপক হবে। এই জন্য L2 তখন দেখা যায় কি অর্থের ফটকা চাহিদা রেখা মানে কি L2 রেখা, L2 রেখা বা অর্থের ফটকা চাহিদা রেখাটা লম্বকে সমান্তরাল হয়ে থাকে। সেই ক্ষেত্রে LM রেখাও লম্বকে সমান্তরাল হয়। সেই জন্য এই অংশটাকে বলা হয়ে থাকে চরম ক্লাসিক্যাল অঞ্চল। তাইলে আমরা LM রেখার যে 3টা অঞ্চল, সেই 3টা অঞ্চল আজকের ক্লাসে আমরা ব্যাখ্যা করলাম। আমি আশা করব যে তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো, এবং তোমরা যদি ভালোভাবে ক্লাসটা দেখো এবং ভালোভাবে ক্লাসটা বুঝো, তাহলে পরীক্ষায় যদি এই ধরনের কোয়েশন আসে, তাহলে তোমরা পরীক্ষায় সেই কোয়েশনগুলো আনসার করতে পারবে এবং পরীক্ষায় ম্যাক্রো ইকোনমিক্সে তোমরা ভালো করতে পারবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের জন্য শুভকামনা। এবং ম্যাক্রো ইকোনমিক্স অনেক কঠিন একটা সাবজেক্ট। কঠিন বললে আসলে ভয়ের কিচ্ছু নেই, ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমরা যদি ভালোভাবে পড়াশোনা করি তাহলে ম্যাক্রো ইকোনমিক্সের মতো ইন্টারেস্টিং কোনো সাবজেক্টই নেই। ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে প্র্যাকটিক্যাল, যেখানে আমরা যদি বাংলাদেশের প্রেক্ষিতে যখনই বাজেট আসে কিংবা কোনো মনিটারি পলিসি, কোনো ফিসক্যাল পলিসি যাই আসুক না কেন, তখন কি হয়, তখন কিন্তু সব কিছু ম্যাক্রো পারপাসেই আলোচনা করা হয়। সেই ম্যাক্রো ইকোনমিক্স বা সামষ্টিক অর্থনীতির প্রেক্ষিতেই কিন্তু সব কিছু আলোচিত হয়। কাজে ম্যাক্রো ইকোনমিক্সটা হচ্ছে প্র্যাকটিক্যাল এবং বাস্তব অর্থনীতির সাথেই সেটা জড়িত। তখন কিন্তু আর মাইক্রো ইকোনমিক্স আসে না। মাইক্রো ইকোনমিক্সে ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলি দেখায়, কিন্তু ম্যাক্রো ইকোনমিক্স হচ্ছে গোটা সেই ক্ষুদ্র ক্ষুদ্র অংশরই যখন একজন ব্যক্তি বলে তখন বলে সারাটা জাতি, অর্থাৎ পুরা সামগ্রিক, তখন সামগ্রিক চাহিদা সামগ্রিক যোগান, তখন সবকিছুই মানে সবকিছু সমষ্টি আসে। তাই ম্যাক্রো ইকোনমিক্স যে সাবজেক্টটা, সেটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং একটি সাবজেক্ট। তোমরা যদি ভালোভাবে বোঝো এবং বাস্তব বাংলাদেশের প্রেক্ষিতে হোক আর বহির্বিশ্বের যে কোনো দেশের প্রেক্ষিতে হোক, বাস্তব অর্থনীতির সাথে মিলে যদি তোমরা পড়াশোনা করো, তাহলে তোমাদের ম্যাক্রো ইকোনমিক্স অনেক ভালো লাগবে। ম্যাক্রো ইকোনমিক্স অনেক মজার একটা সাবজেক্ট, এটা পড়তে অনেক ভালো লাগে এবং কঠিন বলে কিচ্ছু নেই। আমরা যদি ভালোভাবে বুঝি এবং তোমরা যখন বাজেট কিংবা বাংলাদেশের অর্থনীতি কিংবা বহির্বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতির সাথে যখন ম্যাক্রো ইকোনমিক্সের টপিকগুলি নিয়ে চিন্তা করবে, তখন তোমাদের দেখবা যে ম্যাক্রো ইকোনমিক্স পড়তে অনেক ভালো লাগবে। এটি অনেক মজার একটি সাবজেক্ট। তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য শুভকামনা। এবং আজকের ক্লাসটি ভালোভাবে বোঝার চেষ্টা করবে এবং প্রশ্নগুলি তোমাদের পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাঙ্কস টু অল।